ওয়েলকাম ব্যাক এভরিওয়ান, আমি সপ্তপর্ণী ফ্রম বায়োলাইফ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো দেখো, যারা তোমরা এবছর মাধ্যমিক দিতে চলেছো 2025-এ, তাদের জন্য টেস্ট পেপার সলভিং এর ভিডিও নিয়ে আমরা চলে এসেছি। আজ আমরা সলভ করতে চলেছি পেজ নাম্বার 330-এ যে লাইফ সায়েন্সের কোয়েশ্চেন সেটটি রয়েছে তার 2 মার্কসের কোয়েশ্চেনগুলো। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলো না এবং নিচে কমেন্ট করে জানিও ভিডিও কেমন লাগছে। কোনো কোয়েশ্চেন থাকলেও লিখে জানাতে পারো এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ এক্সামের আগে এখন আমরা তোমাদের জন্য অনেকগুলো এরকম রিভিশন ভিডিও নিয়ে আসবো। তো সেগুলোর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। তো চলো আর দেরি না করে ভিডিও স্টার্ট করছি। দেখো, ফার্স্ট কোয়েশ্চেন বলছে, হঠাৎ করে গরম বস্তু স্পর্শ করে হাত সরিয়ে নেওয়া সম্পর্কিত স্নায়বিক পথটি শব্দচিত্রের মাধ্যমে দেখাও। তো তোমরা প্রথমেই লিখবে যে এটি একটি প্রতিবর্ত ক্রিয়ার উদাহরণ। তো এখানে তাহলে কি হবে, প্রথমে তোমরা লিখবে উদ্দীপক। এখানে উদ্দীপক কি, উদ্দীপক নিচে লিখবে আর উপরে লিখবে এখানে উদ্দীপক হচ্ছে তাপ। ঠিক আছে, এখানে উদ্দীপক হচ্ছে তাপ। তারপরে লিখবে তোমরা নিচে গ্রাহক। এখানে গ্রাহক কি, এখানে গ্রাহক হচ্ছে উপরে লিখবে, গ্রাহকের উপরে লিখবে তোমরা যে এখানে গ্রাহক হচ্ছে হাতের যে তাপ গ্রাহক, সেগুলি হচ্ছে গ্রাহক। তারপরে এই অ্যারোটার উপরে তোমরা লিখবে উদ্দীপনা। ঠিক আছে, উদ্দীপনা। উদ্দীপনা এবারে আমাদের সংজ্ঞাবহ নিউরনের মাধ্যমে কোথায় যাচ্ছে, সংজ্ঞাবহ নিউরনের মাধ্যমে আমাদের স্নায়ু কেন্দ্রে যাচ্ছে, স্নায়ু কেন্দ্র। ওকে, এই স্নায়ু কেন্দ্রের উপরে তোমরা লিখবে, স্নায়ু কেন্দ্র বলতে কি, প্রতিবর্ত ক্রিয়ায় স্নায়ু কেন্দ্র হচ্ছে আমাদের সুষুম্না কাণ্ড। ঠিক আছে, তো সুষুম্না কাণ্ডে যাওয়ার পরে তারপরে সেখান থেকে আমাদের আজ্ঞাবহ স্নায়ুর মাধ্যমে, ওকে, আজ্ঞাবহ স্নায়ুর মাধ্যমে বা আজ্ঞাবহ নিউরন, নট স্নায়ু, আজ্ঞাবহ নিউরনের মাধ্যমে কি আসছে আমাদের আজ্ঞা। তাহলে এই অ্যারোটার উপরে লিখবে তোমরা আজ্ঞা। আজ্ঞা কোথায় আসছে, আজ্ঞা আসছে আমাদের কারক অঙ্গে। কারক অঙ্গ আমাদের কি, কারক অঙ্গের উপরে তোমরা লিখবে যে কারক অঙ্গ হচ্ছে আমাদের এখানে হাতের পেশি। তারপরে তোমরা লিখবে উদ্দীপনায় সাড়া প্রদান, উদ্দীপনায় সাড়া প্রদান। ঠিক আছে, ব্র্যাকেটের মধ্যে। আর উপরে লিখবে কিভাবে সাড়া প্রদান করা হচ্ছে, তৎক্ষণাৎ হাতটি গরম বস্তু থেকে সরিয়ে নেওয়া, এটা হচ্ছে উদ্দীপনায় সাড়া প্রদান। তো এই পথটা হবে কমপ্লিট তোমাদের অ্যান্সার। ওকে, চলো নেক্সট বলছে, একটি দ্রুত বৃদ্ধিপ্রাপ্ত চারা গাছের অগ্রমুকুল কেটে দেওয়া হলো, গাছটির বৃদ্ধির কিরূপ পরিবর্তন ঘটবে বলে তোমার মনে হয়। তো প্রথমেই তোমরা লিখবে, আমরা জানি যে অগ্রমুকুলে অক্সিন হরমোন অধিক মাত্রায় উপস্থিত থাকে, যা অগ্রমুকুলের বৃদ্ধিকে নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, অগ্রমুকুলের বৃদ্ধিতে সাহায্য করে। এবার অক্সিনের প্রভাবে পার্শ্বীয় মুকুল বা কাক্ষিক মুকুলের বৃদ্ধি ব্যাহত থাকে। তো যদি আমরা অগ্রমুকুল কেটে দিই, তবে এই পার্শ্বীয় বা কাক্ষিক মুকুলের উপরে অক্সিনের যে প্রভাব ছিল তা দূরীভূত হবে এবং পার্শ্বীয় বা কাক্ষিক মুকুল বৃদ্ধিপ্রাপ্ত হবে, অর্থাৎ গাছটি শাখা প্রশাখায় বৃদ্ধিপ্রাপ্ত হবে। ঠিক আছে, এটাই হবে অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন বলছে, দেখো, কেন অ্যাড্রিনালিন হরমোনকে আপদকালীন হরমোন বলা হয়। প্রথমেই লিখবে যে দেহের স্বাভাবিক অবস্থায় অ্যাড্রিনালিন হরমোন খুব কম পরিমাণে ক্ষরিত হয়, কিন্তু আমরা যখন কোনো রকম ভাবে উত্তেজিত হই, অর্থাৎ আমাদের রাগ, আনন্দ, ভয়, দুশ্চিন্তা ইত্যাদি জরুরিকালীন অবস্থায় অ্যাড্রিনালিন হরমোনের ক্ষরণ বেড়ে যায় এবং এটি খুব দ্রুত ক্রিয়াশীল হয়, যে জন্য এই হরমোনকে আমরা জরুরিকালীন হরমোন বলে থাকি। এবং এর ক্রিয়ার ফলে আমাদের হৃদস্পন্দনের হার বেড়ে যায়, শ্বাসক্রিয়া বেড়ে যায়, রক্তচাপ বেড়ে যায় ইত্যাদি জরুরিকালীন ঘটনাগুলি ঘটে থাকে। এবং এইভাবে জরুরিকালীন অবস্থাকে নিয়ন্ত্রণে আনার পরে আবার ধীরে ধীরে অ্যাড্রিনালিন হরমোনের ক্ষরণ কমে যায় এবং দেহের স্বাভাবিক অবস্থা ফিরে আসে। তাই এই হরমোনকে আমরা আপদকালীন বা জরুরিকালীন হরমোন বলে থাকি। ওকে, নেক্সট, সাইনোভিয়াল তরলের কাজ কি। তো সাইনোভিয়াল তরল কোথায় দেখা যায়, প্রথমেই লিখবে যে সাইনোভিয়াল অস্থি সন্ধিতে যে সাইনোভিয়াল গহ্বর থাকে দুটি অস্থির মাঝখানে, সেখানে সাইনোভিয়াল তরল দেখা যায়। এই তরল সাইনোভিয়াল অস্থি সন্ধিতে উপস্থিত দুটি অস্থিকে ঘর্ষণ হতে দেয় না, ফলে অস্থি দুটো কিন্তু সুরক্ষিত থাকতে পারে। ওকে, নেক্সট কোয়েশ্চেন, কোষ চক্রে G0 দশা বলতে কি বোঝো। প্রথমেই লিখবে কোষ চক্রে G0 দশা G1 ইন্টারফেজে G1 দশার অন্তর্গত একটি দশা। ঠিক আছে, এই G0 দশায় কোষ চক্রটি থেমে যায়। যখন কোনো কোষ এই G0 দশায় প্রবেশ করে তখন কোষ চক্রটি থেমে যায় এবং যতক্ষণ না উপযুক্ত গ্রোথ ফ্যাক্টর পাচ্ছে ততক্ষণ কোনো কোষ ওই G0 দশার থেকে বেরিয়ে এসে আবার কোষ চক্রের মধ্যে প্রবেশ করতে পারে না। যেমন স্নায়ু কোষ, লোহিত রক্তকণিকা ইত্যাদি একবার G0 দশায় প্রবেশ করলে গ্রোথ ফ্যাক্টরের অনুপস্থিতিতে আর G0 দশা থেকে বেরোতে পারে না, তাই এই ধরনের কোষগুলির কোষ বিভাজন কিন্তু বন্ধ হয়ে যায়। ওকে,
নেক্সট কোয়েশ্চেন বলছে দেখো, এবং G0 দশাকে এর জন্য রেস্টিং ফেজও বলা হয়ে থাকে। নেক্সট কোয়েশ্চেন, কোষের বৃদ্ধি এবং বিকাশের মধ্যে সম্পর্ক লিখতে বলেছে। প্রথমেই তোমরা যেটা লিখবে, বৃদ্ধি ইকুয়াল বিকাশ ইকুয়াল টু বৃদ্ধি প্লাস বিভেদন, ঠিক আছে, বৃদ্ধি প্লাস বিভেদন, প্রথমে এটা লিখবে। তারপরে লিখবে যে কোষের ক্ষেত্রে বৃদ্ধি বলতে আমরা বুঝি কোনো সজীব বস্তুর শুষ্ক ভর বেড়ে যাওয়াকে আমরা বৃদ্ধি বলি, ওকে। অন্যদিকে বিকাশ বলতে আমরা বুঝি কোনো একটি সরল জীবের সরল থেকে জটিলতর হওয়ার প্রক্রিয়া, অর্থাৎ একটি সরল কোষ থেকে অঙ্গ প্রত্যঙ্গ বিশিষ্ট জটিল একটি জীবে পরিণত হওয়ার প্রক্রিয়াকে আমরা বলে থাকি বিকাশ, ঠিক আছে। তো এই বৃদ্ধির থেকে বিকাশ, এই সম্পূর্ণ প্রসেসটি, সম্পূর্ণ পদ্ধতিটি হতে গেলে তার মাঝখানে দরকার কোষের বিভেদন, অর্থাৎ কোষগুলির বিশেষত্ব প্রাপ্তি, এবং তার মাধ্যমেই কিন্তু বৃদ্ধি এবং বিভেদন মিলে কিন্তু আমাদের কোনো একটি সজীব প্রাণীর কিন্তু বিকাশ ঘটে থাকে, ঠিক আছে। এইভাবে তোমরা অ্যান্সার করবে। নেক্সট, কাটিং এর মাধ্যমে কিভাবে নতুন উদ্ভিদ সৃষ্টি হয় বলো। তো লিখবে প্রথমে কাটিং বা শাখা কলমের মাধ্যমে আমরা কৃত্রিম অঙ্গজ জনন পদ্ধতিতে কলম সৃষ্টির মাধ্যমে নতুন উদ্ভিদ সৃষ্টি করতে পারি। যেমন কোনো একটি গাছের 20 থেকে 30 সেন্টিমিটার ডাল কেটে নিয়ে সেটিকে যদি আমরা মাটিতে বসিয়ে দিই, তাহলে দেখবো কিছুদিন বাদেই সেখান থেকে মাটির তলায় মূল এবং যে বায়বীয় অংশ রয়েছে সেখান থেকে শাখা প্রশাখার সৃষ্টি হচ্ছে, ওকে, পাতা শাখা প্রশাখার সৃষ্টি হচ্ছে। তো বিভিন্ন উদ্ভিদ যেমন ধরো লেবু, তারপর গোলাপ, আম, জাম, তুলো ইত্যাদির ক্ষেত্রে আমরা শাখা কলম বা কাটিং থেকে কিন্তু আমরা নতুন উদ্ভিদের কৃত্রিম অঙ্গজ জনন পদ্ধতিতে নতুন উদ্ভিদ সৃষ্টি করতে পারি। নেক্সট কোয়েশ্চেন বলছে প্রদত্ত বৈশিষ্ট্যের ভিত্তিতে প্রকট এবং প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের পার্থক্য লিখতে বলেছে। প্রথমে কি বলেছে, বাহ্যিক প্রকাশ। প্রথমেই লিখবে যে বৈশিষ্ট্য অন্য কোনো বিপরীতধর্মী বৈশিষ্ট্যের উপস্থিতিতে সেই বিপরীতধর্মী বৈশিষ্ট্যটিকে প্রকাশ হতে না দিয়ে নিজে প্রকাশিত হয় তাকে আমরা প্রকট বৈশিষ্ট্য বলি, ওকে। অন্যদিকে যে বৈশিষ্ট্যটি অন্য কোনো বিপরীতধর্মী বৈশিষ্ট্য বা প্রকট বৈশিষ্ট্যের উপস্থিতিতে নিজে প্রকাশিত হতে পারে না তাকে আমরা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য বলে থাকি, ওকে। নেক্সট বলছে জীবের ফিনোটাইপ নির্ণয়ে ভূমিকা। তো দেখো, প্রকট বৈশিষ্ট্য হোমোজাইগাস বা হেটেরোজাইগাস যে কোনো অবস্থাতেই কিন্তু তার নিজের ফিনোটাইপ দেখাতে শুরু করে, কিন্তু প্রচ্ছন্ন বৈশিষ্ট্য শুধুমাত্র হোমোজাইগাস রিসেসিভ অবস্থাতেই কিন্তু তার ফিনোটাইপ প্রকাশ করতে পারে, ওকে। নেক্সট কোয়েশ্চেন, বর্ণান্ধতা রোগের কারণ কি। প্রথমেই লিখবে যে বর্ণান্ধতা হচ্ছে একটি এক্স ক্রোমোজোম ঘটিত প্রচ্ছন্ন রোগ, যেটির ফলে কোনো মানুষ লাল সবুজ বর্ণের মধ্যে পার্থক্য করতে পারেন না বা কোনো বর্ণ ভালোভাবে বুঝতে পারেন না, ওকে। নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি, প্রদত্ত ক্ষেত্রে বংশগতি সংক্রান্ত ফলাফল কি হতে পারে লিখতে দিয়েছে। বাবা বা মায়ের একজন থ্যালাসেমিক মানে থ্যালাসেমিয়ায় আক্রান্ত এবং অন্যজন থ্যালাসেমিয়ার জিনের বাহক, ঠিক আছে। তো প্রথমেই তোমরা জানো যে থ্যালাসেমিয়া হচ্ছে একটি অটোজোমাল প্রচ্ছন্ন রোগ। তো তোমরা প্রথমেই লিখতে পারো যে ধরো বাবা, ঠিক আছে, বাবা, যেহেতু এটি অটোজোমাল রোগ তাহলে আমরা এ দিয়ে লিখবো, এবং যদি স্বাভাবিক জিন অবস্থান করে তাহলে এ প্লাস লিখবো, আর যদি থ্যালাসেমিয়ার মিউটেটেড জিন অবস্থান করে এ মাইনাস লিখবো। ধরে নিলাম বাবা হচ্ছে বাহক, ঠিক আছে, তাহলে বাবার ক্ষেত্রে একটি অটোজোম হবে স্বাভাবিক, একটি হবে থ্যালাসেমিয়ার মিউটেশন যুক্ত, ওকে। এর সাথে মা কি, মা বলেছে মা হচ্ছে যে কোনো একজন, তো মাকে ধরে নিলাম আমরা থ্যালাসেমিক, ঠিক আছে। তাহলে মায়ের কি হবে, মায়ের দুটি অটোজোমই আমরা দেখতে পাবো, এ মাইনাস থাকবে, ঠিক আছে। পাশে লিখে দেবে এ প্লাস হচ্ছে স্বাভাবিক থ্যালাসেমিয়ার জিনযুক্ত অটোজোম, আর এ মাইনাস হচ্ছে মিউটেটেড থ্যালাসেমিয়ার জিনযুক্ত অটোজোম, এটা কিন্তু পাশে ব্র্যাকেটে লিখে দেবে। তাহলে এখান থেকে বাবার থেকে আমরা দুই প্রকারের গ্যামেট পাবো। কি কি গ্যামেট পাবো এখানে, একটা তো পাবো এ প্লাস গ্যামেট, ওকে, একটা পাবো এ প্লাস গ্যামেট, এবং আরেকটি পাবো হচ্ছে এ মাইনাস গ্যামেট। অন্যদিকে মায়ের থেকে আমরা কিন্তু শুধুমাত্র এক প্রকারেরই গ্যামেট পাবো, সেটা হচ্ছে এ মাইনাস গ্যামেট, ওকে। তো তাহলে দেখো, এবার যদি আমরা চেকার বোর্ড করি বা ক্রসটা করি, তাহলে আমরা দেখতে পাবো একটি সন্তান হবে এ প্লাস এ মাইনাস, অর্থাৎ একটি সন্তান হবে বাহক, ওকে, এটি হচ্ছে বাহক সন্তান, ওকে। অন্যদিকে
আরেকটি সন্তান হবে A মাইনাস A মাইনাস, ঠিক আছে, অর্থাৎ এটা হবে থ্যালাসেমিক সন্তান। তার মানে তোমরা বুঝতেই পারছো যে যদি বাবা বা মায়ের কেউ একজন বাহক এবং কেউ একজন থ্যালাসেমিয়ায় আক্রান্ত হয়, তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 50% সন্তান বাহক হচ্ছে এবং 50% সন্তান থ্যালাসেমিয়া যুক্ত হচ্ছে বা থ্যালাসেমিক হচ্ছে, ঠিক আছে, এটাই সুন্দরভাবে গুছিয়ে লিখবে। নেক্সট কোয়েশ্চেন, সুন্দরী গাছের পাতায় উপস্থিত লবণ গ্রন্থির কাজ কি? দেখো প্রথমেই লিখবে সুন্দরী গাছ একটি হ্যালোফাইট উদ্ভিদ অর্থাৎ ম্যানগ্রোভ অঞ্চলে, হ্যালোফাইট উদ্ভিদ বা ম্যানগ্রোভ উদ্ভিদ অর্থাৎ লবণাক্ত মাটিতে জন্মায়। তো যার ফলে সুন্দরী গাছের মূলের মাধ্যমে অতিরিক্ত লবণ গাছের পাতায় পৌঁছায় এবং এই লবণকে গাছ, সুন্দরী গাছ তার পাতার যে লবণ গ্রন্থি রয়েছে তার মধ্যে অতিরিক্ত লবণকে সঞ্চয় করে রাখে এবং কিছুদিন বাদে সেই পাতাটি ঝরে পড়ে এবং অতিরিক্ত লবণ থেকে সুন্দরী গাছ তার দেহকে এভাবে মুক্ত রাখে। তো এইভাবে সুন্দরী গাছের পাতায় উপস্থিত লবণ গ্রন্থি সুন্দরী গাছের অভিযোজনে সাহায্য করে থাকে, ঠিক আছে, অভিযোজনে সাহায্য করে থাকে, এটা তোমরা লিখবে। ওকে, আচ্ছা তোমাদের জন্য আমার কোয়েশ্চেন হচ্ছে যে সুন্দরী গাছে আমরা কি ধরনের অভিযোজন দেখতে পাই, তোমরা বলতে পারবে? যদি কেউ জানো, অবশ্যই সবাই তোমরা জানো, তো সেটা কিন্তু নিচে তোমরা লিখে জানাবে কমেন্ট সেকশনে। ওকে, নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি, শিম্পাঞ্জির দুটি আচরণগত বৈশিষ্ট্য লেখো যা মানুষের অনুরূপ। প্রথমেই লিখবে যে শিম্পাঞ্জি কোনো শক্ত বাদামের খোলাকে ভাঙার জন্য শক্ত পাথরের টুকরো বা কাঠের টুকরোকে হাতুড়ি নেহাইয়ের মতো ব্যবহার করে ঠুকে ঠুকে বাদামের খোলাকে ভাঙতে পারে, যেটি মানুষের বৈশিষ্ট্যের অনুরূপ, ঠিক আছে। আবার অন্যদিকে উই ঢিপির মধ্যে থেকে উই খাওয়ার জন্য শিম্পাঞ্জিরা লম্বা গাছের ডালকে ছুলে নিয়ে সেটিকে কি করে, সেটিকে ফিশিং টুলের মতো বা ছিপের মতো ব্যবহার করে এবং ছিপের মতো ব্যবহার করে উই ঢিপির গর্তে ঢুকিয়ে দেয় ফুটোর মধ্যে দিয়ে এবং তারপরে সেই লাঠির গা বেয়ে উই পোকা বেরিয়ে এলে সেগুলোকে ভক্ষণ করে থাকে। তো এটাও কিন্তু মানুষের বৈশিষ্ট্যের অনুরূপ, ঠিক আছে। তো এগুলো হচ্ছে আচরণগত বৈশিষ্ট্য। নেক্সট, বিবর্তনের অধ্যয়নে জীবাশ্মের দুটি তাৎপর্য লেখো। প্রথম কথা তো হচ্ছে যে জীবাশ্মের তাৎপর্য কি? প্রথম কথা, জীবাশ্মের মাধ্যমে আমরা কোনো জীব যা বর্তমানে পৃথিবীতে উপস্থিত বা পৃথিবীর থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে এরকম যে কোনো জীবের বিবর্তনের পথকে আমরা জানতে পারি। এছাড়া বিবর্তনের পথে তাদের যেসব পূর্বপুরুষরা এসেছে তাদের সম্বন্ধেও আমরা কিন্তু জানতে পারি এবং তাছাড়াও তৃতীয় পয়েন্ট হচ্ছে সেই সব পূর্বপুরুষরা যে ধরনের প্রকৃতিতে উপস্থিত ছিল, পৃথিবীর যে ধরনের পরিবেশে উপস্থিত ছিল সেই পরিবেশের সম্বন্ধেও কিন্তু আমরা কিছুটা হলেও ধারণা পেতে পারি, ঠিক আছে। তো এই তিনটে তাৎপর্য তোমরা গুছিয়ে লিখতে পারো। নেক্সট, জীবজ নাইট্রোজেন সংবন্ধনে সাহায্য করে এমন দুটি অণুজীবের নাম লেখো। খুবই ইজি, ক্লস্ট্রিডিয়াম, অ্যাজোটোব্যাক্টার ইত্যাদি। ওকে, অ্যাসিড বৃষ্টির ক্ষতিকারক প্রভাবগুলি উল্লেখ করো। প্রথমেই লিখবে তোমরা যে অ্যাসিড বৃষ্টির প্রভাবে বিভিন্ন স্মৃতিসৌধ বা মনুমেন্ট, ঠিক আছে, যেগুলি ক্যালসিয়াম কার্বনেট দ্বারা নির্মিত সেগুলির ক্ষয় হচ্ছে, ঠিক আছে। দিয়ে তোমাদের যে ইকুয়েশনটা রয়েছে বইতে সেটা লিখে দেবে, ক্যালসিয়াম কার্বনেটের সাথে H2SO4 রিয়াকশন করে কিভাবে ক্যালসিয়াম সালফেট উৎপন্ন করছে এবং কিভাবে মনুমেন্টের ক্ষতি হচ্ছে। এবং আরেকটি তোমরা লিখতে পারো যে অ্যাসিড বৃষ্টির ফলে এই সমস্ত সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড ইত্যাদি মাটিতে এসে পড়ার ফলে মাটির যে পিএইচ তা কমে যাচ্ছে, মাটি অ্যাসিডিক বা আম্লিক হয়ে যাচ্ছে, ফলে মাটিতে উপস্থিত বিভিন্ন অণুজীব মারা পড়ছে বা তাদের সেই অণুজীবদের যে সমস্ত উৎসেচক ক্রিয়াশীল সেই উৎসেচকগুলির ক্রিয়াশীলতা নষ্ট হচ্ছে, ঠিক আছে। নেক্সট বলছে দেখো, শব্দ দূষণ মানব শরীরে কান এবং হৃৎপিণ্ডের উপরে কি কি ক্ষতিকারক প্রভাব সৃষ্টি করতে পারে লেখো। তো প্রথমেই লিখবে যে 100 ডেসিবেলের শব্দ অনেক দিন ধরে 100 ডেসিবেলের শব্দ শুনতে থাকলে কানের শ্রুতিযন্ত্র বা অর্গান অফ কর্টি নষ্ট হয়ে যেতে পারে এবং মানুষ বধির হয়ে যেতে পারে। অথবা 160 ডেসিবেল বা তার বেশি ডেসিবেলের শব্দ হঠাৎ করে শুনলে কানের পর্দা ফেটে যেতে পারে। অন্যদিকে হঠাৎ করে খুব উচ্চ ডেসিবেলের শব্দ শুনলে হৃৎপিণ্ডের কার্যক্ষমতা বন্ধ হয়ে যেতে পারে, অর্থাৎ হার্ট অ্যাটাক হতে পারে। এছাড়াও বহুদিন ধরে উচ্চ ডেসিবেলের শব্দযুক্ত অঞ্চলে বসবাস করলে হৃৎপিণ্ডের যে হার্দ উৎপাদ তা বেড়ে যেতে পারে, ঠিক আছে। এছাড়া রক্তচাপ বেড়ে যেতে পারে, ঠিক আছে। নেক্সট বলছে লাস্ট কোয়েশ্চেন দেখো, নিম্নলিখিত স্থানগুলিতে কোন বিপন্ন প্রজাতি সংরক্ষণ করা হয় তা উল্লেখ করো। প্রথমেই বলেছে ভিতরকণিকা স্যাংচুয়ারি, এটা তোমরা সবাই জানো উড়িষ্যাতে অবস্থিত এবং এখানে কুমির সংরক্ষণ করা হয়। গির জাতীয় উদ্যান, এটি গুজরাটে অবস্থিত, এখানে এশিয়াটিক সিংহ সংরক্ষণ করা হয়, অবশ্যই এশিয়াটিক কথাটি মেনশন করবে। কানহা জাতীয় উদ্যান,
এখানে বাঘ সংরক্ষণ করা হয়। সুন্দরবন সংরক্ষিত অঞ্চল, এখানে কিন্তু আমাদের রয়্যাল বেঙ্গল টাইগার সংরক্ষণ করা হয়, এখানে কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগার কথাটা উল্লেখ করতে হবে। তো এই ছিল দেখো আমাদের পেজ নাম্বার 330-এর সবকটি 2 মার্কসের কোয়েশ্চেনের অ্যান্সার। আশা করি ভিডিও তোমাদের ভালো লেগেছে, কাজের মনে হলে অবশ্যই লাইক করতে ভুলো না, বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলো না। যে কোয়েশ্চেনটা করলাম তার অ্যান্সার নিচে লিখে জানিও। কোনো কোয়েশ্চেন তোমাদের থাকলে সেটাও নিচে কমেন্ট সেকশনে লিখে জানাতে পারো, এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ এই ধরনের রিভিশন ভিডিও রোজ কিন্তু তোমাদের জন্য এখন আমি নিয়ে আসছি। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড হ্যাপি লার্নিং।